নির্বাচন ও ফলাফল পরবর্তী পরিস্থিতি সহ নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া কি হতে পারে সে বিষয়ে কথা বলতে এবার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শারমিন নীরা। নীরা, আপনি নির্বাচন পরবর্তী পরিস্থিতি ও পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কি বলছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। গতকাল কিন্তু আমরা বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ঘুরেছি এবং কয়েকজন উপদেষ্টার সাথে আমরা কথা বলেছি। এই নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হলো, কতটা উৎসব মুখর হলো এবং পরবর্তী ধাপগুলি আসলে কি হতে পারে। যেহেতু এই সরকারের অন্যতম ম্যান্ডেট ছিল সংস্কার এবং একটি সুষ্ঠু নির্বাচন করা, খুব স্বভাবতই এখন সংস্কারের সেই প্রশ্নটি আসবে, কারণ গণভোটের ফলাফল কি হয় তার উপর আসলে নির্ভর করবে আসলে সংস্কারের প্রক্রিয়াটা কি হবে, কি ধরনের নির্দেশনা আসলে অন্তর্বর্তী সরকারে যারা এখন উপদেষ্টা হিসেবে আছেন তারা দিবেন, যারা নির্বাচিত হচ্ছেন তাদের জন্য। সেই সাথে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া, আমরা এই মুহূর্তে রয়েছি পরিবেশ উপদেষ্টা, তিনি একই সাথে আরো দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন, সৈয়দা রিজওয়ানা হাসান, তার কাছ থেকে জানতে চাইবো, প্রথমে ছোট করে জানতে চাইবো কেমন হলো ভোট, যেই ভোট নিয়ে মানুষের এত আকাঙ্ক্ষা। সেই সাথে 2008 সালের পরে কিন্তু এবারই কোনো নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে, অর্থাৎ এই নির্দলীয় সরকার থেকে নির্বাচিত একটি দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হবে। কি প্রক্রিয়ায় হবে, তিনি একজন আইনেরও মানুষ, আমরা তার কাছ থেকে ধাপগুলি জেনে নেব। মৌটুসী, ধন্যবাদ আপনাকে। এবং একটু জানতে চাই নির্বাচন নিয়ে যদি একটু ছোট করে অ্যাসেস করেন, যেহেতু আপনাদের এটা একটা প্রতিশ্রুতির জায়গা ছিল, সেই বিষয়টা একটু জানতে চাই। এবং যেটি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া বলছিলাম, পাশাপাশি শপথ আসলে কে পড়াতে পারেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ভোট গ্রহণ প্রক্রিয়াটা খুবই শান্তিপূর্ণ হয়েছে। গতকাল ভোটের আগের দিন পর্যন্ত যে পরিমাণ অপপ্রচার করা হয়েছে তার একটা সঠিক জবাব আসলে গতকাল ভোটের মাধ্যমে জনসাধারণ দিয়ে দিয়েছেন। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন শান্তিপূর্ণভাবে। খুবই অল্প কিছু জায়গায় কিছু ব্যত্যয় ছাড়া বেশিরভাগ জায়গায় শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং উৎসব মুখর হয়েছে। এখন ভোটের পরে ভোট গণনা, ফল প্রকাশ, সেখানে আমাদের রাজনৈতিক দলরা তাদের যার যার অবস্থান থেকে বক্তব্য দেবেন। গতকালও শুনেছি যে রাজনৈতিক নেতারা একটা প্রশ্নবোধক চিহ্ন সবসময় রেখে দেন, তো এখনো হয়তো সেই প্রশ্ন তারা তুলবেন, বাট সেটা তাদেরকে সর্ট আউট করতে হবে, সেটা আমাদের বিষয় না। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী একদম স্বচ্ছ উপায়ে চেষ্টা করেছি সকলকে সাথে নিয়ে একটা অংশগ্রহণমূলক নির্বাচন করার। প্রক্রিয়াটা হবে, আমাদের সংবিধানে তো বলে দেয়া আছে, এই যে ফলাফলটা হলো আনুষ্ঠানিক ফলাফলটার একটা গেজেট প্রকাশ করা হবে। সেই গেজেটটা আজকেও প্রকাশ করে ফেলা সম্ভব আইন সংসদ বিচার মন্ত্রণালয় থেকে। সেটা প্রকাশ করার পরে হয় স্পিকার শপথ পড়াবেন, নতুবা ডেপুটি স্পিকার শপথ পড়াবেন, বা রাষ্ট্রপতির মনোনীত কোনো ব্যক্তি শপথ পড়াবেন, বা প্রধান নির্বাচন কমিশনের শপথ পড়াবেন। এখন এই মুহূর্তের বিষয় হচ্ছে যে স্পিকার তো আসলে নেই, ওনার অবস্থান সম্পর্কে আমরা কেউই জানি না। আর ডেপুটি স্পিকার উনি কারাগারে আছেন। সেক্ষেত্রে এখন রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি পড়াবেন নাকি নির্বাচন কমিশন পড়াবেন, এটা আমার মনে হয় সংসদ বিষয়ক মন্ত্রণালয় রাজনৈতিক দলদের সাথে কথা বলে এটা ঠিক করবেন, কারণ এটা কিন্তু ইটস এ পলিটিক্যাল কোয়েশ্চেন অলসো, ইটস নট অনলি এ লিগ্যাল কোয়েশ্চেন। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। পরে তাদের সাথে কথা বলে এটার একটা সিদ্ধান্তে আসা হবে। এবং আমি আইন উপদেষ্টাকে বলতে শুনেছি যে করেই হোক 18ই ফেব্রুয়ারির মধ্যেই দায়িত্ব হস্তান্তর করে দেওয়া হবে। এই বাস্তবতায় যেহেতু এখনো নতুন সরকার দায়িত্ব নেয়নি, অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা আছেন তারা আসলে কতদিন ক্ষমতায় থাকবেন, বা আপনাদের তো আপনি কাল বলছিলেন যে একটা বাসায় অনেক কাজ থাকে, সুতরাং আপনাদের যে দাপ্তরিক কাজ যেগুলি আসলে রয়েছে সেই কাজগুলি আসলে কিভাবে সম্পন্ন হবে? দাপ্তরিক কাজগুলো এখনো আমাদেরকে করতে হচ্ছে। আমরা এখন আর কোনো পলিসি ডিসিশন নিচ্ছি না, যেহেতু একটা ভোট হয়ে গেছে এবং একটা দল আমরা দেখতে পাচ্ছি তারা মেজরিটি পেয়ে গেছে, কাজে আমরা এখন আর কোনো নীতিগত কোনো সিদ্ধান্তে যাব না, কিন্তু এভরিডে কাজ আমাদেরকে করে যেতেই হবে যতক্ষণ পর্যন্ত না শপথ গ্রহণ করে নতুন সরকার দায়িত্ব নেয়। আপনাকে আরেকটা কথা বলি শারমিন, এটা কিন্তু আমি একদম মন থেকে সবসময় বলি যে আমরা কখনোই ক্ষমতায় ছিলাম না, সবসময় দায়িত্বে ছিলাম। দায়িত্ব পালনের কিছু আইনগত কর্তৃত্ব থাকে, সেটা আমাদের ছিল, কিন্তু ক্ষমতায় আমরা কখনো ছিলাম না। যেহেতু বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি, সংস্কারের প্রক্রিয়াটা আসলে কি হবে, বা যারা ক্ষমতায় আসছে, আমরা তো দেখতেই পাচ্ছি বিএনপি ক্ষমতায় আসছে, তাদের প্রতি আসলে কি আহ্বানটা থাকবে? যেহেতু আপনাদের সংস্কার একটা প্রতিশ্রুতির জায়গা ছিল, একটা প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়েছে নির্বাচনের মধ্য দিয়ে, এবং পরবর্তী প্রতিশ্রুতির জায়গা যেহেতু নিজেদের
নির্বাচনের বাস্তবায়ন করার সুযোগ নেই। সুতরাং বাস্তবায়নের জন্য বিএনপিকে আপনারা কতটা তাগাদা দিবেন? শারমিন শুনেন, আমাদেরও বাস্তবায়ন করার সুযোগ ছিল। আমরা চাইলে ১/১১ সরকারের মতন তা করতে পারতাম, কিন্তু সংস্কার কখনো আরোপ করে দিয়ে হয় না। এই যে সংস্কারের প্রস্তাবনাগুলো, এই প্রস্তাবনাগুলো কিন্তু ৯ মাস দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে সংস্কারের এই প্রস্তাবগুলো আনা হয়েছে। এখন 2/3 মেজরিটি পেলে যেন এটা কখনো আমরা কেউ মনে করে না নিই যে এখন ইট ইজ মানে এখন এই বলটা সম্পূর্ণ আমাদের কোর্টে, তা কিন্তু না। আপনাদের কোর্টে এই সেন্সে যে এখন আপনারাই পরিবর্তনটা সহজে করে ফেলতে পারেন। আবার আমাদের কোর্টে বলে আমরা আমাদের মতন করে খেলবো, আমার মনে হয় নির্বাচিত যে কোনো সরকারই হয়তো এটা করতে চাইবে না। কারণ সংস্কারের প্রশ্নেও কিন্তু 2/3 উইন হয়েছে, সংস্কারেও কিন্তু হ্যাভোট 2/3 পেয়ে গেছে, কাজে এখানেও কিন্তু একটা 2/3 রয়ে গেছে। জনগণের প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখেই নিশ্চয়ই যে কোনো নির্বাচিত সরকার কাজ করবে। আমার মনে হয় সর্বোচ্চ ২ এরকম। আমার তো তাই মনে হচ্ছে। জি, থ্যাংক ইউ। আমরা শুনছিলাম পরিবেশ উপদেষ্টার কথা। নানা সময় বলা হয় যে সরকারের সবাই আসলে নীতি নির্ধারণী পর্যায়ে ছিলেন অন্তর্বর্তী সরকারের, কিন্তু বিশেষ করে কয়েকজনের নাম যে নানা সময় আলোচনায় এসেছে, তাদের মধ্যে সৈয়দা রেজওয়ানা হাসানের নামটাও বারে বারে এসেছে। তার কাছ থেকে আমরা শুনলাম ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া, এখন বাকিটা আসলে দেখার বিষয়। মৌটুসী, ধন্যবাদ নীরা আপনাকে। দর্শক, নির্বাচন ও ফলাফল পরবর্তী পরিস্থিতি এবং ক্ষমতা হস্তান্তর নিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে কথা বলছিলেন আমার সহকর্মী শারমিন নীরা।